বাক স্বাধীনতা কি ফিরে পেয়েছেন? ফিরে পাওয়ার বলতে কি আসলে আপনি স্বাধীনতা না, বিষয়টা হচ্ছে কি অনেকে বাক স্বাধীনতার জিনিসটা মিস ইউজ করে। অনেকে ভাবে কি বাক স্বাধীনতা মানেই আমি ধর্মের এগেনস্টে কথা বলে ফেললাম, যে কোনো এগেনস্টে কথা বললেই পপুলার হয়ে গেলাম, এই বিষয়টা অনেকে ক্যাশ করতে চায়। বাক স্বাধীনতা মানে এটা না। বাক স্বাধীনতা মানে হচ্ছে আমি এমনভাবে কথা বলবো, আমাকে সব কিছু বিবেচনা করে কথা বলতে হবে। আমি এমনভাবে কথা বলতে হবে যাতে আমি একটা কথা বললাম, অন্য ধর্মের মানুষ যাতে, আমি ইসলাম ধর্মে, যাতে অন্য ধর্মের মানুষ কষ্ট না পায়। বাক স্বাধীনতা মানে আমি আপনাকে ছোট করে কথা বললাম, জিনিসটা ভুল আসলে। আপনি অধিকার নিয়ে কথা বলেন, ন্যায়ের জন্য কথা বলেন, আপনি ডিসেন্সির জন্য কথা বলেন, ঠিক আছে, কিন্তু বাক স্বাধীনতা মানে আমি যা খুশি তা বললাম, এটা বিষয়টা তা না। আচ্ছা, অভিনেত্রীরা আপনাকে এত ভালোবাসে কেন? আস্ক দেম। মানে আপনার মধ্যে কি আছে যে অভিনেত্রীরা আপনাকে এত ভালোবাসে? না, আমি জানি না আমাকে কে কতটা ভালোবাসে, যেটা সত্যি কথা। বাট আমি কখনো আমার মেয়ে কলিগ হোক বা যেই হোক, আমি রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। আমার কাছে মনে হয় যে মানে আমি যে কোনো মেয়েকেই, সেটা যেই হোক, আমি সবসময় রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি। আই ডোন্ট নো, সেটা হয়তো ওরা পছন্দ করে। হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় যে 1 টাকায় আপনি একটা সিনেমা করবেন, মানে 1 টাকা দিয়ে সিনেমা করবেন, রেমুনারেশন 1 টাকা, আপনি তাহলে কোন সিনেমাটা করবেন? কি সিনেমা করবেন? কি ধর্মী? ডিপেন্ড করছে ডিরেক্টরটা কে। যদি কোন ডিরেক্টরের সিনেমা আপনি 1 টাকায় সাইন করবেন? কোন ডিরেক্টরের সিনেমায় 1 টাকায় সাইন করব? দেশে না দেশের বাইরে? দেশে, ডেফিনেটলি। আচ্ছা, যদি দেশে হয় তাহলে আমি আসলে 1 টাকা যদি হয়, আমি বলি অনেস্টলি, আমার ফারুকি ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা। হ্যাঁ, মানে যদি কখনো ফারুকি ভাইয়ের সিনেমায় কাজ করার সুযোগ পাই, তাহলে আমি আসলে টাকা নিয়ে কথা বলবো না। চমৎকার চমৎকার। চিটাগাংয়ে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আমার লাইফে একটাই গার্লফ্রেন্ড, তাকেই বিয়ে করছিলাম, এখন তার সাথে সংসার করছি, সো আর কোনো এদিক ওদিক যাওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, রাতে ঘুমানোর আগে কি মাখলে এত সুন্দর থাকা যায়? কি মাখলে? ও রে বাবা, এটা তো আমি জানি না, আমি তো কিছুই মাখি না। এটা হচ্ছে আমি নর্মালি একটু অনেক বেশি ফ্রেশ থাকার চেষ্টা করি। আচ্ছা, আপনার সম্পর্কে এমন একটা গুজব যেটা শুনে আপনি নিজেই হতভম্ব হয়ে গেছিলেন? এমন একটা গুজব আমি যেটা শুনে হ্যাঁ, একটা সময়, আজকে থেকে 3-4 বছর আগে হঠাৎ করে আমার ওয়াইফ এসে আমাকে বলে যে, শোনো, আমাকে একজন বললো যে অমুক নায়িকার সাথে তোমার রিলেশন। হ্যাঁ। মানে এই জিনিসটা এতই প্যাথেটিক ছিল, মানে প্যাথেটিক না, হাস্যকর ছিল। কোন নায়িকার সাথে? এটা তো বলা যাবে না। ও আচ্ছা, এটা বলা যাবে না। আমি বললাম যে, তোমাকে কে বল, তুমি কেমনে জানো? ওকে আমাকে অমুক বলছে, আমাকে একজন এভাবে বললো, আর তোমার কি মনে হয়? ওকে না, আমি তো দেখি নাই। মানে ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে হাস্যকর শকিং মোমেন্ট আর কি। এছাড়া তো এখন পর্যন্ত এরকম বড় ধরনের গুজব তো দেখি নাই। আচ্ছা, যেহেতু সময় সংক্ষিপ্ততা, আমরা আরেকটা গেম খেলবো। সেই গেমটা হচ্ছে এখনকার জেনারেশন জেন জি বলে, আপনি তো জানেন তাই না? আর জেন জিরা অনেক ধরনের জিনিস কিন্তু ভাইরাল করে, অনেক ধরনের কথা বলে, আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু আপনিও অ্যাক্টিভ, আপনিও নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন তাই না? সো আমি একটা শূন্যস্থান পূরণ করতে দিব, আর সেটা আপনি শূন্যস্থান পূরণ করবেন, অর্থাৎ যেটা প্রচলিত কথা চলছে সেটা, এবং সেটা আপনি আবার অভিনয় করে দেখাবেন, যেহেতু আপনি একজন অভিনয় শিল্পী। সেই ডায়লগটা, ঠিক আছে? এরকম ড্যাশ কি আমরা চেয়েছিলাম? এরকম দেশ কি আমরা চেয়েছিলাম? স্বাধীনতা। ও সরি, এরকম স্বাধীনতা, ওই একই দেশই তো বলছে। আচ্ছা ফাইন, আবার বলি। হ্যাঁ, যাই। এরকম দেশ কি আমরা চেয়েছিলাম? এরকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? হ্যাঁ। ড্যাশ হবেন না প্লিজ। হ্যাঁ, ড্যাশ হবেন না প্লিজ, উত্তেজিত হবেন না প্লিজ। আচ্ছা, মুরব্বি। This is the best part. মুরব্বি। এটা জোস। ওই ড্যাশ না প্লিজ। এইটা কি জানি, ওই এটা হচ্ছে বলুন তো, ওই
কি জানি মাঝখানে হ্যাঁ পারে নাই, সো এটা পারে নাই। হ্যাঁ, 1 পয়েন্ট কাঁচা। ঠিক আছে, ড্যাশ হারানোর বেদনা। স্বজন হারানোর বেদনা। নাটক কম করো প্রিয়, নট প্রিয়, পুরোটা অভিনয় করে দেখাতে হবে। নাটক কম করো প্রিয়। আচ্ছা, ড্যাশ আঙ্কেল। হাউন আঙ্কেল। She has made us stand dash. She has made us stand. She has made us, কি জানি পুরোটা। আপনি এত টল তারপরে বলতে পারছেন নাকি? আপনি তো অনেক লম্বা। ও, she has made us stand tall. টলার। আচ্ছা, এটা বলছে। হ্যাঁ হ্যাঁ, না এটা আসলে এটাকে এত মানে ফান করে এটাকে এত বানাইছে যে অ্যাকচুয়াল ইয়াটা ভুলে গেছে আমি। আচ্ছা, ওকে। রাসেলস ড্যাশ। রাসেলস ভাইপার। আচ্ছা, আপনি কি জানেন IYK মানে কি? ইফ ইউ নো ইউ নো। ওয়াও, জাস্ট। ওকে, এই ওয়েট ড্যাশ। এটা তো অনেক কিছু হইতে পারে। Hey wait, this is my turn. Yeah, it's your turn. ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু ড্যাশ। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু উনি যে পালিয়ে যাবেন এর পক্ষে আমি নাই। আচ্ছা, নাইস অ্যান্ড ড্যাশ। নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। বাহ, জোস। আপনি তো 3টা পারেননি, বাট বাকিগুলো কিন্তু পেরেছেন। তাহলে মোটামুটি আপনাকে পাস মার্ক তো দেয়াই যায়। ওকে প্লিজ। ওকে। আচ্ছা, এই যে ছবিতে, সিনেমা বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে নতুন সরকার এসেছে বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং নতুন সরকারও আসবে, আপনি কি পরিবর্তন দেখতে চান মিডিয়া ইন্ডাস্ট্রিতে? পরিবর্তন তো অনেক কিছু হলে খুব ভালো হয়, কারণ আমরা সবসময় মিডিয়া ইন্ডাস্ট্রিটা মানুষ সবসময় বা গভর্নমেন্টের সাইড থেকে হোক যে কোনো সাইড থেকে হোক এটা সবসময় সবার লাস্টে আসে। কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই 5টা ফুলফিল করতেই যেখানে গভর্নমেন্টের খুব কষ্ট হয়ে যায়, সেখানে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিটা একটা বিলাসিতা। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা যা দেখেছি বা যা শুনছি এখন, যে অনেক লক্ষ 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 কোটি টাকা আসলে দেশের বাইরে আমাদের চলে গেছে, তো দ্যাট মিনস হোয়াট, এই সব সম্পদের যদি সুষম বন্টন হতো বা প্রপার ইউজ হতো, তাহলে সব সেক্টরকে প্রপারভাবে সার্ভ করে বিনোদন সেক্টর একটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারতো। আমাদের দেশে কোনো ফিল্ম সিটি নাই, আমাদের দেশে খুব এফডিসিতে বেশ ভালো কিছু ডিভাইস আছে, এডিটিংয়ের অনেক কিছু আছে, কিন্তু মানুষ নাই, প্রপার মানুষ নাই, প্রপার ট্রেনিং সেন্টার নাই। একটা সুন্দর কালার গ্রেড করতে হলে আমাদের চলে যেতে হয় কলকাতাতে। হ্যাঁ, এবং কলকাতা তো বলেন বা ইন্ডিয়া বলেন, ওখানে তো ফিল্মটা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু দিন শেষে আমাদেরটা একটা ইন্ডাস্ট্রি হলেও প্রপার সুযোগ সুবিধাগুলো নাই। এবং তো যে কারণে যেটা হচ্ছে, আমরা অনেক কিছু চাইলেও নিজেরা করতে পারলেও ইনফ্রাস্ট্রাকচারাল ওই সুবিধাটা না থাকার কারণে আমরা আসলে মানুষকে সার্ভ করতে পারছি না অনেক ভালো কিছু। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, বোঝা উচিত, কেউ যদি মনে করে যে বিনোদন ইন্ডাস্ট্রি একটা ফান, তাহলে কিন্তু খুব ভুল। আপনি একটা দিন বা 2টা দিন 5টা দিন চিন্তা করেন যে ইউটিউবে কোনো কন্টেন্ট নাই, কোনো ফিল্ম নাই দেশে, কোনো সিনেমা হলে সিনেমা হচ্ছে না, কোনো ইউটিউবে কোনো নাটক যাচ্ছে না, কোনো টিভি চ্যানেলে কোনো নাটক যাচ্ছে না, কিছু না, খালি আপনি নিউজ দেখছেন। অবশ্যই আপনি নিজেকে নর্থ কোরিয়া ফিল করবেন, আপনি মনে হবে যে আপনি নর্থ কোরিয়াতে আছেন, যেটা নর্থ কোরিয়াতে হয়। নর্থ কোরিয়াতে কোনো বিনোদন নাই, কিন্তু ওদের গভর্নমেন্ট যে জিনিসগুলো চালায় ওটাই মানুষ দেখতে পারে, তাও হাতে কোনো 2-3টা চ্যানেল, নো ইউটিউব, নো সিনেমা, নাথিং এলস। বা হলেও সেটা গভর্নমেন্টের প্রোপাগান্ডার কোনো কিছু। সো এটাই যদি এখন মানুষ, বিনোদন একটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, এটাকে যদি ভালোভাবে একটু নজর দেওয়া না হয়, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা আসলে অনেক অবস্ট্রাকলের শিকার হতে থাকি, তাহলে অনেক কিছু আসলে আমরা চাইলেও পারবো না। আমাদেরকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে এবং মানুষ তখন বোর হয়ে যাবে এবং দিন শেষে আসলে হাফ ডান থাকবে সব কিছু। সো আমরা তখন যদি আমরা বারবার মেলাতে চেষ্টা করি যে নেটফ্লিক্সে এমন হচ্ছে, বলিউডে এমন হচ্ছে, আমাদের দেশে এমন হচ্ছে না কেন, না হওয়ার পেছনে অনেক কারণ আছে। সো এই একটা দেশ, এত বড় একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড নাটক মিলে
কিন্তু কোনো প্রপার ট্রেনিং সেক্টর নাই যেখানে আসলে মানুষরা নিজেদেরকে আসলে গড়ে তুলবে, কোনো অ্যাক্টিং স্কুল নাই, কোনো ডিরেক্টরদের স্কুল নাই, নাথিং এলস, পড়াশোনা নাই, তাহলে কীভাবে কি? তা আমার কথা হচ্ছে সেক্টর ডেভেলপ করতে হলে টোটাল গোড়া থেকে আসতে হবে, তাহলে জিনিসগুলা মানুষ আরও বেটার জিনিস পাবে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আমি যদি বলি যে গত বছর আমরা খুব একটা দুঃখের সংবাদ বা খুব কষ্টদায়ক একটা সংবাদ শুনেছি যে আপনি দুটো যমজ বাচ্চা হারিয়েছেন। এটা আপনাকে নিয়ে যদি এখনো রিসার্চ করা হয় আসলে এই বিষয়গুলো উঠে আসে। তো এই যে ছাত্র আন্দোলনে অনেক মায়ের বুক কিন্তু খালি হয়েছে। আসলে একজন বাবা বা একজন মাই বুঝে যে সন্তান হারানোর বেদনাটা আসলে কতটুকু। এই যে গণহত্যা হলো, এই যে ছাত্ররা মরলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরলো, এই গণহত্যার বিচার কি আপনি চান? অবশ্যই চাই, অবশ্যই। মানে এটা একটা কথা অনেক মা বলেছিল যে উনি স্বজন হারিয়েছেন কিন্তু উনি ওনার বাচ্চা হারান নাই। সো যে অবশ্যই স্বজন হারানোর একটা কষ্ট আছে, কিন্তু নিজের বাচ্চা যে হারায় নাই সেই জানে না বাচ্চা হারানোর কষ্টটা কি। আমি প্রত্যেকটা মায়ের পক্ষে, আমি প্রত্যেকটা বাবার পক্ষে, প্রত্যেকটা সন্তানের পক্ষে, যাদের ছেলে মেয়ে হারাইছে, যাদের বাবা মা হারাইছে, এই আন্দোলনে বিচার অবশ্যই হতে হবে। যদি এই বিচারটা না হয় তাহলে সরি, মানে এটা আমরা যতই বলি, যতই গভর্নমেন্ট আসুক, যেটা আসুক, আমরা আসলে দিন শেষে পরাধীনই থাকবো, এই দেশ কখনো চেঞ্জ হবে না। বন্যায় আপনি আপনার কার্যক্রম কি ছিল? বন্যায় বলতে কি, ফেনীতে যখন বন্যা হচ্ছিল, অনেক আমরা দেখেছি আপনি অনেক পোস্ট শেয়ার করেছেন। আমি আসলে সবসময় একটা জিনিসে খুব বিশ্বাসী। আমি টু বি অনেস্ট, আমি একটু মানে আমি যদি নাটক সিনেমায় কাজ করি, কিন্তু আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহকে অসম্ভব বিশ্বাস করি। হ্যাঁ, সো একটা জিনিস কি, আমার জিনিস খুব খারাপ লেগেছিল বন্যাতে। অনেকে দেখলাম হয়তো বা কিছু জিনিসপত্র নিয়ে যে গেল, হয়তো বা 100 ফ্যামিলির জন্য রান্নাবান্না করলো। যে টিম এখান থেকে বন্যার্থদের জন্য কাজ করতে গিয়েছে বা হেল্প করতে গিয়েছে, তারা যেটা করেছে, সাথে করে একটা ক্যামেরা সেট আপ নিয়ে গেছে, একটা ক্যামেরা পার্সন নিয়ে গেছে। কেন? ওরা কাজ করবে, এগুলো ভিডিও হবে, ছবি তুলবে, ফেসবুকে ছড়াই দিব, আমরা মানবতা ফিরিওয়ালা হয়ে যাব। এই জায়গাগুলা ইন্টেনশনালি করা আর কি। হ্যাঁ, আমি কাজ করছি, কেউ একজন ছবি তুলে দিল, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি একদম ডেডিকেটেডলি একটা ক্যামেরা টিম ছেলে নিয়ে যাচ্ছি, ডিএসএলআর ক্যামেরা, ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছি, যাতে ওরা ঠিকঠাক আমার ফুটেজ নেয়। এটা উচিত না, এটা কিন্তু ইসলামও মানা। হ্যাঁ, তুই মানুষের জন্য করো, মানুষকে দেখানোর দরকার নেই। হ্যাঁ, অবশ্যই দেখাবা, মানুষকে ইন্সপায়ার করবা, কিন্তু সেটা একটা লিমিটে। হ্যাঁ, সো শুরু থেকে যখন আমি কাজ করছিলাম, আমি যেটা করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি ওখানে গিয়ে আসলে যেসব জায়গায় আসলে বিপদ, ওই বিপদের জায়গায় আমি পৌঁছাতে পারবো না। স্বয়ং আর্মি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, আমি কোত্থেকে পৌঁছাতে পারবো? আমাকে অথেন্টিক হইতে হইতো বা রিয়েলিস্টিক হইতে হইতো। সো আমি যেটা করেছিলাম, আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছিলাম, যেমন চিটাগাং লাল সবুজ সোসাইটি, হাসি ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আমার কিছু ফেনীতে কিছু আমার ছেলে পেলে ছিল, নোয়াখালীতে কিছু ছেলে পেলে ছিল, স্ক্যাটার্ডভাবে তো অনেক গ্রুপ কাজ করছিল। হ্যাঁ, সো পরে দেখলাম কি, সবাই বললো যে ভাই যেতে পারছি না, পানি নর্মাল বোটে হবে না ভাই, ইঞ্জিন বোট লাগবে, হেলিকপ্টার ছিল ওখানে যাওয়া পসিবল না। বোটের অনেক অভাব ছিল কিন্তু তখন, এবং যে সব জায়গায় পাওয়া যাচ্ছিল সেখানে দামও বাড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, তো এগুলো একটা ক্রাইসিস। সো এই করতে করতে বিভিন্ন যারা চিটাগাং একটা জায়গা আছে মাঝিরঘাট, ওখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, বলে একটা অর্গানাইজেশনে 2টা বোট ম্যানেজ করে দিলাম। ভাই আপনি টাকা পয়সা চিন্তা করেন, আপনি দেন। সো এই করে করে কয়েকটা বোট ম্যানেজ করে দেওয়া, ওইখানে টিমগুলো যারা যারা এক্সপার্ট ভলান্টিয়ার, আমি বেসিক্যালি তাদের সঙ্গে কাজ করেছি। আমি আমার কোনো জাস্ট ভাই ব্রাদার, ভাই চলো আমরা সবাই মিলে ওখানে উদ্ধার করতে যাই, বিষয়টা ভেরি সিলি আমার কাছে মনে হলো। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম যে আমার টাকাটা বা আমি যেভাবে করতে চাই, ভলান্টিয়ারদের সাথে কাজ করলে যারা অ্যাকচুয়ালি ওই জায়গায় যাচ্ছে তাদেরকে আমার সাপোর্ট দেওয়া খুব জরুরি ছিল। কারণ নর্মাল ম্যাক্সিমাম পিপল যেটা করছিলেন যে আমি সদরে গেলাম, ওইখানে আশপাশে এতটুকু পানি দিয়ে চলে আসতেছে, আমি তো ভেতরে যাচ্ছি না, কারণ ভেতরে আমার যেতেই পারবো না, আমি তো কিছু চিনিই না ওইখানে। সো সামনে দিতে যেটা হলো, সামনের মানুষ এত পেয়ে গেল, তারা এটা বিক্রি করা শুরু করলো ওখানে, আবার একটা প্যাকেট 300 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, কারণ ভাই আপনাকে যখন দিচ্ছি অনেক, সে ফর এক্সাম্পল বিপদে পড়লেন, আপনি পেতে আপনি 10-12টা পেয়ে গেলেন, সো আপনি এক্সট্রাগুলো কী করবেন? আপনি বিক্রি করা শুরু করলেন। সো এই ধরনের ইনসিডেন্ট অনেক ওখানে, এবং ওখানে প্রচুর ডাকাতি হচ্ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে সো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার চাইতে আমি একটা টিম নিয়ে গিয়ে যে একটা টাকা খরচ হবে, এটা আমি করি।
সো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, আমি টিল কাজ করছি এখনও, এই সামনে আবার কিছু অনেক কাপড় চোপড় ম্যানেজ করেছি প্রায় 100 ফ্যামিলির জন্য। এখন তোদের কাপড় দরকার। আমি সবাইকে একটা কথা বলছি, ভাই আপনারা আস্তে আস্তে আপনাদের টাকা থাকে ধরেন, ধৈর্য ধরেন। এখন অনেক মানুষ গেছে, বন্যা পরবর্তী অনেক হেল্প লাগবে, গ্র্যাজুয়ালি দেন। মহামারীও কিন্তু হতে পারে, হ্যাঁ অনেক কিছু হবে, এখন 2টা মাস 3টা মাস ওদের অনেক সাপোর্ট দরকার, গ্র্যাজুয়ালি দেন। একদিনে সবাই গেলাম, ভিড় করে ফেললাম, খুবই সমন্বয়হীনতার সাথে সবাই এদিকে দিচ্ছি ওদিকে দিচ্ছি, মানে ব্ল্যান্ডার করে ফেলছি। এখন পানি কমেছে, অনেক জায়গায় যাওয়া যাবে, এখন যান, ঘরে ঘরে যান, ওষুধপত্র নিয়ে যান, কাপড় চোপড় লাগবে এখন ওদের, এখন ওদের ফিনান্সিয়াল হেল্প লাগবে, এখন ওদের অনেক কিছু লাগবে। দিস ইজ ভেরি হাই টাইম সাধারণ মানুষের জন্য। ভলান্টিয়াররা তো করেছেই, এখন হাই টাইম অনেক ওদের পাশে দাঁড়ানোর। সো আমার কাছে মনে হয়েছিল আমি সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে পার্টিসিপেট করার চেষ্টা করেছিলাম। এবং হ্যাঁ দ্যাটস ট্রু, আমি কোনো ছবি টবি তুলি নেই বা কিছু করার চেষ্টা করি নাই, হ্যাঁ, বাট এটা আমি করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছে, যেখানে যা ডোনেশন দেওয়ার দরকার, সাপোর্ট দেওয়ার দরকার, কোনো জায়গায় হচ্ছে প্যাড নিয়ে যাবে 100টা ফ্যামিলির জন্য, ঠিক আছে ধরো। কোনো জায়গায় ধরেন ভাইয়া আমাদের খাবার আছে, কোনো সমস্যা নেই, কিন্তু লাইফ জ্যাকেট লাগবে ভাইয়া, কী করবো? তুই লাইফ জ্যাকেটের সোর্সের সাথে কথা বলে, ওখানে কিছু কথা বলে, তুমি ওখান থেকে এটা নাও, আমি পে করে দিচ্ছি, নিয়ে যাও, এই। হ্যাঁ দ্যাটস ট্রু, আমি হয়তো বা সশরীরে আমি ওখানে যাইনি, কিন্তু আমি যেসব মানুষের সাথে কাজ করেছি আমি চেষ্টা করেছি, এটা বাকিটা আল্লাহ যদি কবুল করে। এই চমৎকার। এবং এভাবে যদি সব শ্রেণী পেশার মানুষরা একাত্মতা নিয়ে যদি কাজ করে, তাহলে আসলে দেশটা সবার হয়ে যাবে। না, আই এম সো প্রাউড। আসলে সত্যি কথা বলে মানুষের উপর, আমি বাংলাদেশের মানুষের উপর আমি খুব কৃতজ্ঞ এবং প্রাউড যে এই যে দেখেন বন্যাটা হলো, মানুষকে যখন চিন্তা করেছে কে কোন দলের, মানুষ চিন্তা করেছে মানুষকে বাঁচাতে হবে। আপনি কিন্তু বন্যায় বাঁধ নির্মাণের কথা বলছিলেন। হ্যাঁ, এটা বলবো না কেন, মানে এটা হচ্ছে মানে একটা ক্রোধ থেকে। আমার কথা হলো যে হুট করে যেটা ওই যে বাঁধটা ছেড়ে দিল, যে কারণে ফেনী ডুবে গেল, ফেনীতে কখনো বন্যা তো হয় না। আপনি বাঁধ ছাড়বেন, ওকে, আপনার দেশ সিকিমে বন্যা হচ্ছে, ফাইন, আপনিও বিপদে আছেন, আপনি যদি বাঁধটা ছাড়বেন আমাদেরকে বলেন, পূর্ব সতর্কতা আপনি ছাড়াই বলেন যে ভাই 2-3 দিন আগে বলে আমাদের বাঁধ ছাড়তে হইতে পারে, আপনারা একটু প্রিকশন নেন। আমার তো অনেক মানুষ চলে আসতে পারতো ঠিকঠাক জায়গায়, যে ভাই আমি একটু, আসে না মানুষের তো এক ঘর থেকে আপনি সব জিনিসপত্র নিয়ে বেরোতে পারবেন না, একটা বেসিক কিছু জিনিস যেটা আপনি ইম্পর্টেন্ট ওটা নিয়ে তো আপনি বেরোতে পারতেন। যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল ওগুলোকে মারা তো একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারতো, এই সুযোগটা তোমরা আমাকে দিবা না। এটা খুব আমার মনে হয় যে এটা নিয়ে স্ট্রংলি বসা উচিত। আমার মন চাইলো আমি বাদ দিয়ে রাখলাম, মন চাইলো আমি গেট খুলে দিলাম, এটা হওয়া উচিত না। আমাকে অ্যাটলিস্ট সময় দিতে হবে ভাই, আমি যাতে তুমি তো বিপদে পড়ছো, আই নো দ্যাট, বাট তুমি আমাকে সময়টা তো দিবা। তুমি তো মানে পূর্বাভাসটা জানো যে 2-3 দিনের মধ্যে এটা বিপদসীমা অতিক্রম করবে, এর মধ্যে আমাকে গেট খুলতে হবে। তুমি তাহলে আমাদের গভর্নমেন্টকে বলো যে আমরা গেট খুলবো 3 দিনের মধ্যে, তোমরা একটু স্টেপ নাও। এবং খুব তাড়াতাড়ি পানি বন্টন চুক্তিটাও যেন ত্বরান্বিত হয়, অবশ্যই সেটাই অবশ্যই আসলে হওয়া আমাদের উচিত। কাম্য হ্যাঁ, থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমি একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি ইরফান ভাই নাকি খুব সুন্দর গান গাইতে পারে, সর্বশেষ আমাদের জন্য একটা গান শোনাবে। তবে আজকের মতো দ্য টক রুম থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি ইরফান ভাইয়ের গান শুনতে শুনতে। মিনার ভাই একটা গান আছে, ওটা গাই একটু। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে, আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ, শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে, আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ, শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে।
আর পারবো না। বাহ, খুব সুন্দর এবং খুব সুন্দর কিন্তু আপনার চয়েস গানের। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।